পিলখানা হত্যাকাণ্ড রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি বললেন প্রধানমন্ত্রী। জাতীয় নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করার প্রত্যয়। বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগের যোগসূত্র ছিল অভিযোগে জামায়াত আমিরের, দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে বললেন মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করা চুক্তি মূল্যায়ন সাপেক্ষে শুল্ক ইস্যুতে পরবর্তী করণীয় জানালেন বাণিজ্যমন্ত্রী। এখনও বিদ্যমান ট্যারিফ ইস্যু। এবং ঈদ ঘিরে রাজধানীতে জমতে শুরু করেছে কেনাকাটা। দোকানে দোকানে বাহারি পণ্যের সমাহার। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাভেদ কারদার। পিলখানা হত্যাকাণ্ড রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় নিরাপত্তা কাঠামো আরও আধুনিক ও শক্তিশালী করা হবে। বুধবার সেনানিবাসের মাল্টিপারপাস হলে বিডিআর হত্যাকাণ্ড ঘিরে শহীদ দিবসের আলোচনায় এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা সবার দায়িত্ব। আমরা এরই মধ্যে ব্যক্ত করেছি, পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরও আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই। এবং এ লক্ষ্যেই আমাদের সরকার কাজ করবে ইনশাআল্লাহ। 25 এবং 26শে ফেব্রুয়ারি স্মৃতিকে অম্লান করে রাখতে বর্তমান সরকার ইনশাআল্লাহ কাজ করবে। পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না। যথাযথ বিচার প্রক্রিয়ার উপর গুরুত্ব দেওয়ার প্রত্যাশা জানান রাজনৈতিক দল আর পরিবারের সদস্যরা। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। 2009 সালের 25 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা স্যালুট দেন। এরপর মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের সময় সঠিক বিচার পাওয়ার প্রত্যাশা জানান শহীদ পরিবারের সদস্যরা। 2018 সালে বিএনপি তাদের ইশতেহারে লিখেছিলেন যে বিডিআর হত্যাকাণ্ড বিচারটা ওনারা করবেন। আমরা আশা করি দ্রুত সময়ে এই সরকার তাদেরকে বিচারের আওতায় এনে বিচারিক কার্যটি সম্পূর্ণ করবে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের যে আমরা একটা সুষ্ঠু বিচার চাই, কারণ 17 বছর তো অপেক্ষা করলাম আমরা। এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না তারাই এমন হত্যাযজ্ঞ চালিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল একটি ঘটনা, এবং বাংলাদেশের সেনাবাহিনীকে আন্ডারমাইন করা বা দুর্বল করা এটা একটা লক্ষ্য ছিল। সেটা তাদেরই থাকতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না অথবা একটা দুর্বল রাষ্ট্র হিসেবে এই দেশকে দেখতে চায়। পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে, যাতে এই জাতীয় কোনো ঘটনা আমাদেরকে জাতীয় জীবনে আর না দেখতে হয় ভবিষ্যতে। পিলখানা ট্র্যাজেডি নিয়ে নতুন করে তদন্ত কমিশন করা হবে না জানিয়ে এর বিচার প্রক্রিয়ায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে প্রায় 70টি মনে হলো, আমি আরও ডিটেইল দেখব। সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নাধীন। দীর্ঘ 17 বছর পর দেশের মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই প্রথম পিলখানা ট্র্যাজেডির শহীদ বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এতে করে সঠিক বিচারের প্রত্যাশা করছেন শহীদ পরিবারের সদস্যরা। আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়
এই শহীদ বীর সেনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও প্রত্যাশা তাদের। বনানী সামরিক কবরস্থান থেকে তামজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তিদের যোগসূত্র ছিল বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে পিলখানা হত্যাকাণ্ডকে ইতিহাসের কালো অধ্যায় উল্লেখ করে এর নিরপেক্ষ তদন্ত শেষে শাস্তি নিশ্চিত করতে চান বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বনানী কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়াকে সাথে নিয়ে জানাচ্ছেন মুদাসসির আলী। পিলখানা ট্র্যাজেডি দিবস উপলক্ষে বুধবার রাজধানীর বনানী কবরস্থানে জিয়ারত করতে যান সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় কবর জিয়ারতের পাশাপাশি নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে জামায়াতের আমির জানান, 2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে যা ঘটেছিল তা ছিল মূলত দেশপ্রেমিক সেনাবাহিনীকে সামরিকভাবে দুর্বল করার এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। দিনটি ছিল জাতির বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্রের দিন এবং যাদেরকে এখানে হত্যা করা হয়েছে আগে থেকে পরিকল্পিতভাবেই তাদেরকে এখানে পোস্টিং দেওয়া হয়েছিল। পাশাপাশি তিনি এও বলেন, যদি এবারের সরকার এই হত্যার বিচার করতে না পারে তাহলে এটি হবে তাদের চরম ব্যর্থতার পরিচয়। নিশ্চয়ই তখন যারা ক্ষমতাসীন ছিলেন এর সাথে তাদের গভীর সম্পর্ক ছিল এই হত্যাকাণ্ডের সাথে, যার কারণে তারা চাননি যে এই রিপোর্টগুলো প্রকাশ পাক। যদি এই সরকার বিচারে আওতায় আনতে পারে তাহলে এই জাতির কিছু দায় মুক্তি হবে, দায় মোচন হবে। যদি সরকার না আনতে পারে তাহলে এটা সরকারের চরম ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে। আমরা আশা করি সরকার তাদের দায়িত্ব সঠিকভাবে পালন। এদিকে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন শেষে পিলখানা হত্যাকাণ্ডকে বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায় বলে আখ্যায়িত করেন। এই দিনটিকে আমরা সবচেয়ে কলঙ্কজনক এই জন্য মনে করি যে এই দিনে যে চক্রান্ত হয়েছিল, যে প্রচেষ্টা হয়েছিল যে বাংলাদেশের পুরো যে নিরাপত্তা ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত হয়েছিল। পাশাপাশি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চান বিএনপি মহাসচিব। আমাদের সেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের পরিবার পরিজনদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি এবং এই জঘন্য হত্যাকাণ্ডের আমরা তদন্ত দাবি করছি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। দলের 28 ফেব্রুয়ারির ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীকে সপরিবারে দাওয়াত দিয়েছে জামাতে ইসলামী। আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন বলে জানালেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। সকালে দাওয়াতপত্র নিয়ে সচিবালয়ে প্রবেশ করে জামাতের প্রতিনিধি দল। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে জামাত নেতাদের আনুষ্ঠানিক সৌজন্য এই সাক্ষাতে পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন তারা। উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর আয়োজিত ইফতার অনুষ্ঠান আগামী 28 তারিখে, সেটার আনুষ্ঠানিক দাওয়াতপত্রই দিতে এসেছিলাম, এটাই মূল বিষয় ছিল। তো আমরা কুশল বিনিময় করলাম, যথেষ্ট সময় নিয়ে পারস্পরিক আলোচনা হলো এবং উনি আমাদের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে ওনার কুশল জিজ্ঞেস করলেন এবং একটু ফোনে আলাপ করার আগ্রহ ব্যক্ত করে সাথে সাথেই তিনি আমার টেলিফোনে উনি জামাতের সঙ্গে কুশল বিনিময় করলেন। আদালতে মামলা থাকায় গেল বছরে বন্ধ থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, শীঘ্রই প্রশ্নপত্র প্রণয়নের কাজ শুরু হবে। সরকারিভাবে 80% এবং বেসরকারি 20% শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবে বলে জানান তিনি। একই দেশে একই শিক্ষা ব্যবস্থা, সেই কারণে আমরা একই প্রশ্নে আমরা এই বৃত্তি পরীক্ষাটি নেব। তবে সরকারি শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেই কারণে আমরা 80% বৃত্তি আমরা দিয়ে দিব সরকারি ছাত্রছাত্রীদের, আর 20% আমরা দিয়ে দেব বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেনের। রাজনৈতিক মতাদর্শের কারণে জুলাই গণঅভ্যুত্থানে কোনো প্রকৃত যোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার সচিবালয়ে মুক্তিযুদ্ধ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বলেন, জুলাই যোদ্ধাদের তালিকা প্রণয়নে
যেন কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ব না থাকে সে বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই কঠোর নির্দেশনা প্রদান করেছেন। আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিলেন। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। যারাই আহত, যারাই শহীদ, যারাই বিগত এই আন্দোলনে তাদের আত্মত্যাগ করেছেন তাদেরকে পুনর্বাসন করা, তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং শহীদ পরিবারদের পুনর্বাসন করা, তাদের যে প্রাপ্য ভাতা এগুলো যাতে সঠিকভাবে তারা পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। রমজান ঘিরেই প্রতিদিনই চলছে টিসিবির পণ্য বিক্রি। 350 টাকা সাশ্রয়ের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকছেন ভোক্তারা। রাজধানীর 50টি স্থানে টিসিবির পণ্য দেয়া হলেও তাদের দাবি এই সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। ফলে মূল্যস্ফীতির লাগাম টানতে নতুন সরকারের কাছে দাবি জানান নিম্ন ও সীমিত আয়ের মানুষ। এদিকে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে মোহাম্মদপুরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। টিসিবি ট্রাক সেল দেশ জুড়ে 450 ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে নিম্ন আয়ের মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়া হয়। এখান থেকে তেল, ডাল সহ 5 ধরনের পণ্য কিনতে ভোক্তাকে গুনতে হয় 590 টাকা। বাজারে এই সমপরিমাণ পণ্যের দাম 1000 টাকা। অর্থাৎ টিসিবি থেকে কিনলে বেশ বড় আকারে সাশ্রয়ের সুযোগ মিলছে। খেজুর 5টা জিনিস পাইছি, 5-6টা জিনিস পাইছি। 1 কেজি 1/2 কেজি করে খেজুর এনে দিলে আমরা 11:30 থেকে কয়টা বাজে আমাকে জান শেষ রোজা থেকে কোন কইতা চাই যার নম্বর আছে রে দিব আর যার নম্বর নাই তারে দিব না। কিন্তু এই টাকা বাঁচাতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় ভোক্তাকে। মোহাম্মদপুর টিসিবি পণ্যের জন্য এই লাইনই বলে দিচ্ছে দেশের মূল্যস্ফীতি কতটা চড়া। বিশ্ব ব্যাংকের হিসাবে দেশে দরিদ্র মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 3,60,00,000। সিরিয়ালে কাট একটা লইয়া খাড়ে রইছে আর একজন আউটাইয়া 5 টাকার ধরে মা লাগে লইয়া যায়। কষ্ট তো ধর না, আগে যদি না আসি সিরিয়াল পাই না, আরো মারামারি পারাপারি। এত সিরিয়ালে তো নিতে পারি না, পরের দিন দিলে ওদিন নেই। সাধারণ মানুষের প্রত্যাশা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে নতুন সরকার, যাতে টিসিবি লাইন ধীরে ধীরে ছোট হয়ে আসে। বাজারে দ্রব্যমূল্যের দাম দেখে এখানে লাইনে দাঁড়ায় নিচ্ছি। বাজারে যদি দামটা একটুখানি কমতো তাহলে কথা ছিল, কিন্তু আমাদের হয় কি রমজান মাসে দাম আরো বাড়ায় দেয়। এদিকে বাজার স্থিতিশীল রাখতে মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালায় র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে 14টি দোকানে প্রায় 51,000 টাকা জরিমানা করা হয়। আমরা কোনো সিন্ডিকেটকে বাজারে কৃত্রিম সংকট করতে দিব না। বাজারে পণ্য মজুত করে পণ্যের দাম অধিক বৃদ্ধি করে অবৈধ মুনাফা করবে, আমরা এটা করতে দিব না। খুচরা দোকান, পাইকারি দোকান, মুদি দোকান এবং ফলের দোকান সহ মাছ মাংসের দোকান আমরা তদারকি করেছি। তদারকি করে যে অনিয়মগুলো পাওয়া গিয়েছে তার প্রেক্ষিতে মোট 14টি প্রতিষ্ঠানকে 51,000 টাকা জরিমানা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দেশ জুড়েই বাজার মনিটরিং এ কাজ চলছে বলেও জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি দেখে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার দুপুরে সচিবালয়ে সম্প্রতি সব দেশের জন্য মার্কিন সরকারের নতুন করে শুল্ক আরোপ নিয়ে এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফের ইস্যুটা এখনও বিকাশমান। নতুন করে যুক্তরাষ্ট্রের সব দেশের জন্য 15% ট্যারিফ ঘোষণার কথা শুনলেও এই বিষয়ে লিখিত কোনো কিছু পাওয়া যায়নি বলেও জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হয়েছে বিগত সরকার কয়েকদিন আগে করেছে, সেটি ব্যাপারে এখনো আপনাদেরকে বলার মতো আমাদের কোনো অবস্থান তৈরি হয়নি। আমরা দেখছি এটার পক্ষে বিপক্ষে কি আছে। চুক্তি তো মানে চুক্তির বিভিন্ন ধারা থাকে, সবগুলি যে পক্ষে থাকে তা না, সবগুলি যে বিপক্ষে থাকে তাও না। এটা দেখবো, তারপরে আমরা একটা আমাদের করণীয় ঠিক করব। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা 2026। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে বইমেলাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি।
বহুমাত্রিক বাংলাদেশ এই প্রতিপাদ্যে কাল থেকে শুরু হচ্ছে অমর ২১শে বইমেলা ২০২৬। ১৮ দিনের মেলা কাল থেকে শুরু হয়ে চলবে ১৫ই মার্চ পর্যন্ত। গেলবারের তুলনায় বেড়েছে প্রকাশকদের অংশগ্রহণ। ১৫ই ফেব্রুয়ারির পর কিছু প্রকাশক স্টল নির্মাণ শুরু করেন। এখন মেলা প্রাঙ্গণে তাই চলছে শেষ সময়ে স্টল নির্মাণের ব্যস্ততা। এবার অমর ২১শে বইমেলা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি কোনো ধরনের মব পরিস্থিতি সৃষ্টি হলে কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার। মেলা প্রাঙ্গণে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে ২৪ ঘন্টা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। প্রায় ৩০০ ক্যামেরার মাধ্যমে মেলার ভিতরে এবং চারপাশে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। কাল বেলা ২টায় বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ ফেব্রুয়ারি থেকে আগামী ১৫ই মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। রাত ৮:৩০টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে রাজধানীতে জমতে শুরু করেছে কেনাকাটা। দোকানে দোকানে বাহারি পণ্যের সমাহার সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। শেষ মুহূর্তে ভিড় এড়াতে অনেকেই আগেভাগেই ঈদ কেনাকাটা সেরে ফেলতে চাইছেন। এবার গরমে আরামদায়ক পোশাকের চাহিদা বাড়লেও উচ্চ মূল্যে হতাশ ক্রেতারা। ঈদ আনন্দ ঘিরে কেনাকাটায় আগ্রহ থাকলেও দামের চাপেই এখন বড় বাস্তবতা। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। রমজানের প্রথমেই জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা। বিপণী বিতান আর ফ্যাশন হাউসগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের সরব উপস্থিতি। নতুন পোশাক, জুতা, প্রসাধনী ও বিভিন্ন সামগ্রীর চাহিদা বেড়েছে কয়েকগুণ। ক্রেতারা বলছেন রমজানের শুরুর দিক হওয়ায় এখনও ভিড় তুলনামূলক কম। কেনাকাটায় তেমন কোনো ভোগান্তি নেই। স্বাচ্ছন্দ্যেই পছন্দের জিনিস কিনছেন তারা। শান্ত পরিবেশে সবাই কেনাকাটা করছে দেখছি মার্কেটে। বিক্রেতারাও দেখছেন আশার আলো। শুরুতে কিছুটা ক্রেতা কম থাকলেও রমজানের শেষ দিকে বেচাকেনা বাড়বে এমনটাই প্রত্যাশা তাদের। আশা করি 10 রোজার পর আল্লাহর রহমতে অনেক ভালো হবে আর কি। এখন কম। রমজানের শুরুর দিকে আলহামদুলিল্লাহ ভালো, যতটুকু আছে সেল আল্লাহর রহমতে ভালো। ঈদ বাজারে নারী উদ্যোক্তাদের উপস্থিতিও চোখে পড়ার মতো। তাদের প্রত্যাশা রমজানের শেষ ভাগে ক্রেতাদের ব্যাপক সাড়া মিলবে। ঈদ বাজার এখনো মনে হচ্ছে না, নেক্সট ডে হয়তো হবে, নেক্সট মাসের প্রথম দিকে আর কি। আশা করছি যে ভালো কিছু হবে। রমজানের আবহ আর ঈদ আনন্দের দুয়ের মেলবন্ধনে প্রাণ ফিরে পাচ্ছে ঈদ বাজার। সময় যত গড়াবে ততই বাড়বে কেনাকাটার ব্যস্ততা। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানে মিৎসুই অ্যান্ড কোং লিমিটেডের সাথে এসিআই লজিস্টিক্স স্বপ্নের সাথে পার্টনারশিপ চুক্তি সম্পন্ন হয়েছে। বিকেলে রাজধানী তেজগাঁওয়ে এসিআই সেন্টারে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে মিৎসুই অ্যান্ড কোং এসিআই লজিস্টিককে বৈদেশিক মুদ্রায় নির্ধারিত রূপান্তরযোগ্য ঋণ সুবিধা প্রদান করবে। এই সময় এসিআই পিএলসির চেয়ারম্যান আনিসুদ্দোলা, ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আরিফ দোলা, এসিআই লজিস্টিক্সের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির এবং এশিয়া প্যাসিফিকের কনজিউমার বিজনেস ডেভেলপমেন্টের ইউনিটের চিফ অপারেটিং অফিসার কাজুহাইডে নাকাজো উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী আগস্টে 2 ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। সূচি অনুযায়ী প্রথম টেস্ট শুরু হবে 13 আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে। এরপর 22 আগস্ট কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারিনায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় এবং শেষ টেস্ট। ম্যাকাইয়ে এটি হবে প্রথম টেস্ট ম্যাচ। একই সঙ্গে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারিনায় যুক্ত হবে অস্ট্রেলিয়ার 12তম টেস্ট ভেন্যু হিসেবে। অন্যদিকে 22 বছর পরে ডারউইনে ফিরছে টেস্ট ক্রিকেট। সবশেষ 2004 সালে জুলাইয়ে মারারা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পিলখানা হত্যাকাণ্ড রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি, বললেন প্রধানমন্ত্রী। জাতীয় নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করার প্রত্যয়। বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগের যোগসূত্র ছিল অভিযোগে জামায়াত আমিরের। দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে, বললেন মির্জা ফখরুল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করা চুক্তি মূল্যায়ন সাপেক্ষে শুল্ক ইস্যুতে পরবর্তী করণীয় জানালেন বাণিজ্যমন্ত্রী। এখনো বিদ্যমান ট্যারিফ ইস্যু। এবং ঈদ ঘিরে রাজধানীতে জমতে শুরু করেছে কেনাকাটা। দোকানে দোকানে বাহারি পণ্যের সমাহার, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। এই ছিল মোহনা সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।